दिल्ली का जीत हमारी है। 26 में बंगाल की बारी है। বিহারে তো সাফ হয়ে যাবে। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। 27 বছর মানে প্রায় 3 দশক বাদে দিল্লিতে ক্ষমতায় এলো বিজেপি এবং আম আদমি পার্টি তাদেরকে হারিয়ে। ফলে সোশ্যাল মিডিয়া জুড়ে একটা কথা প্রবলভাবে চর্চিত হতে শুরু করে গেছে। সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে যে দিল্লি থেকে বিদায় নিল আপ, এবার 26-এ বিদায় নেবে বাংলার পাপ। দেখুন 26-এ কি হবে, বিজেপি এই রাজ্যে ফুল ফোটাতে পারবে কি পারবে না সেটা তো 26-এ মে জুন মাসে যখন ইভিএম বাক্সটা খুলবে সেদিনকে স্পষ্ট হবে। কিন্তু কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে বাংলা নিয়ে কি বিজেপি সিরিয়াস? বাংলায় কি সত্যি বিজেপি জিততে চায়? কেননা এই বাংলায় বিজেপির সাফল্য না পাওয়ার পিছনে যে হাজার একটা কারণ আছে, তার মধ্যে অন্যতম প্রধান কারণ যেটা এই রাজ্যের মানুষ মনে করেন সেটা হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোথাও গিয়ে যেন চায় না এই বাংলায় তারা ক্ষমতায় আসুক। তারা চায় এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থেকে যান। তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে সেক্ষেত্রে লোকসভা বা রাজ্যসভায় তাদের বিল পাশ করাতে হলে সেখানে তাদের তাদের একটা বাইরে থেকে সাপোর্ট কোথাও পেয়ে যাবে তারা। এবং বাংলায় যে ঘটনাগুলো ঘটছে, যে হিন্দুদের উপর নির্যাতন চলছে, সেই ছবিটা দেখিয়ে সারা ভারতবর্ষে বিজেপি নিজেদের নিজেদের ভোটিং যে ম্যানেজমেন্টটা রয়েছে সেটাকে তারা ম্যানেজ করে নেবে। আর তাই বাংলাতে তারা চায় যে বিজেপি কর্মীরা মারধর খাক, কিন্তু এখানে ক্ষমতার পরিবর্তন না হোক। এবার দিল্লি জেতার পর বাংলা নিয়ে যে বিজেপি সিরিয়াস হচ্ছে, অন্তত এই মেসেজটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেননা আজকেই পর পর 4টে ইনসিডেন্ট ঘটলো যেখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অন্তত বাংলা নিয়ে ভাবছে, এবং বাংলা নিয়ে যে ভাবছে সেই জন্য বাংলার জন্য আর একটা মুহূর্ত তারা কোনো রকম সময় নষ্ট করতে চাইছে না। সেই ইঙ্গিত 4টে জায়গা থেকে উঠে এলো। 4টে ঘটনায় পরপর পরপর আপনাদের সামনে নিয়ে আসবো। প্রথমেই এই যে শুভেন্দুবাবুর কথা, তিনিও বললেন আজকে দিল্লি রেফারেন্স দিয়ে যে দিল্লিতে গেছে আপ, এবার বাংলা থেকেও যাবে পাপ, সেই কথাটা বলছেন। কিন্তু যেটা মেন জিনিস, আজকে মহিষাদলে তার একটা রাজনৈতিক সভা ছিল এবং সেখানে গিয়ে দুটো ঘটনা একটা দেখলাম। এক, বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর সেখানে কি ধরনের জনমোহিনী প্রকল্প দিচ্ছে, এই রাজ্য সরকারের যে প্রকল্পগুলো চলছে সেগুলি অন্য নামে চলছে, কিন্তু আরো কত ব্যাপক আকারে চলছে এবং মানুষ সেখানে কিভাবে বেনিফিটস পাচ্ছে সেই সব প্রকল্প থেকে, সেটা নিয়ে বিস্তারিত কথা বললেন। কেননা এই রাজ্যে ওই হিন্দু মুসলমান এগুলো অনেক পরের কথা, আদর্শগত রাজনীতি অনেক পরের কথা। এখানে মানুষ সোজা কথায় ভাতা ভিক্ষার রাজনীতি পছন্দ করেন। কথাটা খুব তেতো হলেও খুব সত্য। এবং সেই জায়গায় তৃণমূল কংগ্রেস একটা প্রচারে ব্যস্ত থাকে যে এই রাজ্যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যায়, মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে এই রাজ্যে যে সুবিধা পাচ্ছেন মা বোনেরা, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সেই সমস্ত প্রকল্প কিন্তু বিজেপি বন্ধ করে দেবে। আর তাই বিজেপিকে জিতিও না, তৃণমূল কংগ্রেসকে যেত। কিন্তু শুভেন্দু অধিকারী একদম বিভিন্ন রাজ্য ধরে ধরে, সেখানকার মুখ্যমন্ত্রী ধরে ধরে সেখানে পরিষ্কার করে দিলেন যে যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে বা আছে সেখানে কিন্তু বাংলার মতোই প্রকল্প চলছে, অন্য নামে চলছে, কিন্তু আরো ভালোভাবে চলছে, আরো বেশি বেশি টাকা মানুষের কাছে যাচ্ছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে মূল অস্ত্র সেটাকে কিন্তু ভোঁতা করার কাজ শুরু হয়ে গেল। 2 নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার লাগলো, এই বক্তৃতাটা আমি শুনছিলাম, একটা দীর্ঘ বক্তৃতা তিনি দিচ্ছিলেন কর্মীদের উজ্জীবিত করতে। সেখানে তিনি স্পেসিফিক্যালি সুরজিৎ নামে এক দলীয় কর্মী তাকে সামনে নিয়ে এলেন এবং এসে বললেন যে সেই এলাকায় কি কি রাস্তাঘাট ভাঙা আছে, কোথায় কালভার্টের কি প্রবলেম আছে, সমস্ত কিছু তাকে জানাতে। তিনি আস্তে আস্তে বুথ কমিটির সঙ্গে কথা বলে সমস্তটা সাজিয়ে নেবেন, শুভেন্দুবাবুকে জানাবেন এবং সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করা হবে। এবার একটা জিনিস দেখুন, বিজেপিতে সাংগঠনিক পরিবর্তন চলছে, সেই নির্বাচন থমকে দেওয়া হয়েছে এবং বিজেপির রাজ্য সভাপতি কে হবেন এখনো কিন্তু সেটা ঠিক হয়ে যায়নি। ফলে এই জায়গা থেকে কোথাও একটা হতাশার কাজ করছিল এবং মানুষ যারা যারা বিজেপিটা করেন তাদের একটা বক্তব্য ছিল যে এখানে কোথাও গিয়ে কাছের লোক বসিয়ে দেওয়া হচ্ছে, কাজের লোক বসিয়ে দেওয়া হচ্ছে না, এবং কে সেনাপতি সেই সেই ছবিটা স্পষ্ট করা হচ্ছে না। ফলে বাংলা নিয়ে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াস নয়, এই দুটো জায়গা থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল। সেই জায়গায় যে স্পষ্ট নির্দেশ আছে এবং সেখানে শুভেন্দু অধিকারীর যে একটা বড় ভূমিকা থাকবে এবং কাজের লোকেদের যে দায়িত্ব দেওয়া হবে, সেই ছবিটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। দিল্লির নির্বাচন মিটে গেছে, মুখ্যমন্ত্রী ঠিক হবে, তারপরই বাংলার রাজ্য সভাপতি ঠিক হয়ে যাবে এবং পুরো দমে যে বিজেপি নামার জন্য প্রস্তুত আছে, এবং সেখানে শুভেন্দু অধিকারী যাকে কার্যত জমের মতো ভয় পেতে শুরু করেছে এই রাজ্যের শাসক দল, তার একটা বড় ভূমিকা থাকবে। এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেল আজকের পর থেকে। এবং
এবং এই জায়গাটায় যারা অনেকেই বলছিলেন যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আছে, শুভেন্দু অধিকারী মুখ হবেন কি হবে না, অনেক পরের প্রশ্ন, কিন্তু কমেন্ট তার হাতে দিতে হবে। এবং যারা ফ্লোটিং ভোটার, যারা সরাসরি বিজেপিটা করেন না কিন্তু ভোট দিতে চান এমন একটা দলকে, যারা এখানে একটা স্টেডি ডেভেলপমেন্ট কিছু করতে পারবেন এবং সেই হিসেবে বিজেপিকে চুজ করেন, তাদের কাছে কিন্তু শুভেন্দু অধিকারী খুব পছন্দের মানুষ হয়ে গেছেন। সেখানে এই সেগমেন্টটার কাছে যদি বার্তা যায় যে হ্যাঁ, শুভেন্দু অধিকারীর হাতেই কমেন্ট আসছে, তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, মুখ্যমন্ত্রী কে হবেন না হবেন অনেক পরের গল্প, আগে তো জেতা, না জিতলে মুখ্যমন্ত্রী হয় না, কোনো মন্ত্রিত্ব হয় না, জিততে হবে এবং জিততে গেলে শুভেন্দু অধিকারীর মতো মানুষকে সামনে রাখতে হবে, সেই বার্তাটা যাবে। এবং যদি সেটা যায়, মমতার বিরোধী মুখে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বাংলার জনতার কাছে এটা একটা রিংটোন হয়ে গেছে। শুভেন্দু অধিকারীকে পছন্দ করুক চাই না করুক, এই জায়গাটা কিন্তু স্পষ্ট বার্তা আসছে এবং এটা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ না থাকলে এটা হতো না। অর্থাৎ বাংলাতে কোন ওষুধের দরকার আছে এটা কেন্দ্রীয় নেতৃত্ব ফিল করছে এবং শুভেন্দু অধিকারীকে সেই জায়গা থেকে সামনের সারিতে নিয়ে আসা হচ্ছে এবং এই ব্যাপারে কোনো প্রশ্ন চিহ্ন থাকছে না, সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাচ্ছে। 1 নম্বর জায়গা বাংলা নিয়ে সিরিয়াসনেসটা বোঝাবার জন্য। 2 নম্বর, যেটা একদম অ্যাকশন দেখা যাচ্ছে, সেই অ্যাকশনের জায়গাটা আমি বলতে চাইছি। দেখুন, এখানে একটা জিনিস হচ্ছে যে ইডি সিবিআই এদের নিয়ে বারবার প্রশ্নচিহ্ন হয়েছে, বিশেষ করে দুর্নীতি কাণ্ডে বারবার বিজেপি নেতারা এসে প্রশ্ন করেছেন, সেখানে বেশ কিছু মানুষ গ্রেপ্তার হয়েছেন, কিন্তু মেন মাথাদের দিকে ধরার কোনো রকম কোনো ইঙ্গিত দেয়নি। এবং যারাও গ্রেপ্তার হয়েছিল তারা সবাই একে একে জামিন পেয়ে গেছে। যেমন ধরুন অনুব্রত মণ্ডল, এই অনুব্রত মণ্ডল যখন গ্রেপ্তার হয়েছিলেন তখন বীরভূমে যারা আহ, তার সময়ে অত্যাচারিত হয়েছেন বলে অভিযোগ করে থাকেন, তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধের জেতার একটা স্বাদ পেয়েছেন এমন উল্লাস করেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেই অনুব্রত মণ্ডল জামিন পেয়ে গেলেন এবং তিনি বীরভূমে নিজের বাড়িতে ফেরত এলেন। অনেকেই তখন একটা কথা বলছিলেন যে তিনি ইডি সিবিআই এর কাছে সমস্ত কিছু বলে দিয়েছেন, তিনি কার্যত রাজসাক্ষী হবেন এবং সেই জন্যই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে কি দেখা গেল না, সেরকম কোনো গল্পই নেই। অনুব্রত মণ্ডল তৃণমূলের রাজনীতিতে আছেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফোন করছেন এবং দাপুটের সঙ্গে আবার রাজনীতি শুরু করেছেন। যদিও জমি অনেকটা হারিয়েছেন, কাজল শেখের সঙ্গে একটা দ্বন্দ্ব এখন সামনে আসছে, সেটা অন্য ব্যাপার। তিনি যে রাজনীতিতে সময়ময় ধীরে ধীরে ফিরছেন, এই জায়গাটা হচ্ছে এবং সকলেই প্রশ্ন তুলেছিলেন তাহলে বিজেপি আলটিমেটলি করছে কি। এবার এই যে বিজেপি কি করছে, আবারও ইডি সিবিআই তারা সরাসরি হ্যান্ডেল করে না, কিন্তু আবারও প্রশ্ন যদি না করে থাকে তাহলে সেটা অন্যায় করছে। কেন্দ্রে ক্ষমতায় আছো কিসের জন্য? বিজেপি কি করছে না করছে জানি না, কিন্তু ইডি সিবিআই সিরিয়াস হচ্ছে, সিরিয়াস হঠাৎ করে শুরু হতে চলেছে। টাইমিংটা দিল্লি জেতার পরই হচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে খবর আসছে যে 36টা অ্যাকাউন্ট, অনুব্রত মণ্ডলের 36টা অ্যাকাউন্ট এবং সেখানে প্রায় 26 কোটি টাকা, 25,86,00,000 টাকা তারা বাজেয়াপ্ত করেছে। কেন বাজেয়াপ্ত করেছে? এই টাকাটা গরু পাচারের টাকা, অনুব্রত মণ্ডল ঘুষ খেয়ে রেখে দিয়েছিল, গরু পাচারের টাকা থেকে কামিয়ে রেখে দিয়েছিল, সেই জন্য আজকে তথ্য প্রমাণ সমস্ত হাতে চলে এসছে এবং ইডি বাজেয়াপ্ত করেছে। টাইমিংটা শুধু দেখুন। অর্থাৎ এই রাজ্যে দুর্নীতিবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে এবার কিন্তু ইডি সিবিআই অল আউট যাবে। কেন যাবে? কেননা কেননা হাফ হার্টেড কোনো কাজ হলে সেটা যে বিজেপির পক্ষে বুমেরাং হবে, ঝাড়খণ্ড তার প্রমাণ। হেমন্ত সোরেনকে জেলে পোরা হয়েছিল, ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং সেই জায়গায় কিন্তু আর কোনো পেনিট্রেট করতে পারেনি এবং ঝাড়খণ্ডবাসী সেই জায়গাটাকে পজিটিভলি নেয়নি, বিজেপির সেখানে হার হয়েছে। অথচ দিল্লি নিয়ে দেখুন, দীর্ঘদিন ধরে জেলে আটকে ছিলেন এই সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া, অরবিন্দ কেজরিওয়াল নিজে। তারপর সুপ্রিম কোর্ট বিভিন্ন রকম মামলা টামলা করে বড় বড় উকিল লাগিয়ে শেষ পর্যন্ত জামিন পেয়েছেন, কিন্তু দুর্নীতি থেকে বেরোতে পারেননি। এবং বারবার আকুতিটা অরবিন্দ কেজরিওয়ালের গলায় ঝরে পড়ছিল। তিনি বলছিলেন যে আমাকে যদি এখানে আপনারা হারিয়ে দেন আমাকে কিন্তু আবার জেলে যেতে হবে, আপনারা যদি চান আমি জেলে না যাই তাহলে আমাকে জেতান। আর দিল্লির মানুষ সেই অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিলেন, শুধু তাকে নয়, সত্যেন্দ্র জৈন, মনীষ সিসোদিয়া এদেরকেও হারিয়ে দিলেন। অর্থাৎ দিল্লির মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছিল যে দুর্নীতিবাজ এবং দুর্নীতিবাজের জেলের বাইরে থাকার কোনো অধিকার নেই, সেই জন্যই হারালেন এবং তিহার জেল যেতে হচ্ছে আবার অরবিন্দ কেজরিওয়ালকে, সত্যেন্দ্র জৈনকে, মনীষ সিসোদিয়াকে। তাহলে দিল্লির ওষুধটাই যে আলটিমেটলি ওষুধ, সেটা কিন্তু স্পষ্ট বার্তা হয়ে গেছে বিজেপির কাছে। মানুষ দুর্নীতি নিয়ে কি চাইছে? চাইছে দুর্নীতিবাজরা জেলে যাক, আর যদি দুর্নীতিবাজদের জেলে পাঠাতে না পারো বিজেপি কি হারিয়ে দেবো, এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। ফলে দুর্নীতি নিয়ে কিন্তু ইডি সিবিআই উঠে পড়ে লাগবে এবং অনুব্রত মণ্ডলের এই 36টা অ্যাকাউন্ট, এই প্রায় 26 কোটি টাকা বাজেয়াপ্ত করা, এটা তার ইঙ্গিত হয়ে গেল। এবার আরো বড় ধামাকা আসবে, আরো বড় মাথার দিকে অবশ্যই করে যাবে। 3 নম্বর, 3 নম্বর একটা জায়গা যেটা হয়তো মনে হচ্ছে খুব ছোট, কিন্তু কিন্তু ব্যাপারটা খুব সিগনিফিকেন্ট, সেটা হচ্ছে রাজভবনের সঙ্গে নবান্ন, রাজভবনের সঙ্গে বিধানসভা, সেই সংঘাতের পরিবেশ আবার তৈরি হয়ে গেল। একটা জিনিস দেখুন, এই রাজভবনে এক মহিলা কর্মী অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে নাকি তাকে নাকি শ্লীলতাহানি করা হচ্ছে, সরাসরি রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিকে গিয়েছিল, সম্পর্ক তিত হয়ে গিয়েছিল। তারপর দুই পক্ষই কোথাও গিয়ে একটা ব্যাপারটাকে মিটিগেট করতে চেয়েছিলেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন
যে আমি কিছুতেই আর রাজভবনে যাব না, কেননা ওখানে মহিলাদের শ্লীলতাহানি হয়। এই ধরনের দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই জায়গা থেকে আমরা প্রায়ই দেখি এখন মমতা বন্দ্যোপাধ্যায় চা খেতে রাজভবনে যান। এমনকি রাজ্যের যে অধিবেশনগুলো বা শুরু হয় বিধানসভাতে, সেখানেও এখন সিবি আনন্দ বোসকে সাদরে ডেকে আনা হয়, অর্থাৎ কোথাও গিয়ে একটা মিটে যাচ্ছিল। যে জায়গা থেকে অনেকে আবার বলছিলেন যে হয়তো সেটিংটা আছে, সেই জন্যই সমস্ত কিছু মিলে জুলে যাচ্ছে। এবার একটা সংঘাতের পরিবেশ কিছুদিন আগে শুরু হয়েছিল, যেটা কার্যত থিতিয়ে গিয়েছিল, মানুষ ভুলে গিয়েছিল। সেটা হচ্ছে উপনির্বাচনে জেতার পর এই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার, এই দুজনের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে। তখন ওই শ্লীলতাহানি কাণ্ড নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের রীতিমতো দড়ি টানাটানি চাইছে, এবং এই সায়ন্তিকারা সমস্ত কিছু সীমা অতিক্রম করে বলে দিয়েছিলেন রাজভবনে মহিলাদের শ্লীলতাহানি হয়, সেখানে কিছুতেই আমরা শপথ গ্রহণ করতে যাব না। এবং রাজভবনও অনড় ছিল যে আমরা শপথ গ্রহণ রাজভবনেই করাবো, রাজভবনে না করলে সেটাকে মানবো না। শেষ পর্যন্ত বিধানসভায় এদিক ওদিক করে দিয়ে তাদের শপথ গ্রহণটা করিয়ে দেওয়া হয়, এবং তারপর রাজভবনে চুপ করে গিয়েছিল, এবং এদিক থেকেও ব্যাপারটা কোথাও থিতিয়ে গিয়েছিল। এমনকি 10 তারিখ মানে সোমবার থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন। সেখানে প্রথম দিনই রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে। রাজ্যপালকে সাদরে বিধানসভায় নিয়ে আসার প্রস্তুতি হচ্ছে। 26শে জানুয়ারি সেখানে চা খেতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে। সেখানেও এসব নিয়ে কোনো রকম কোনো আলোচনা হয়নি। হট করে আজকে দেখা যাচ্ছে রাজভবন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে রাজভবনে যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেটাকে তোমরা বয়কট করেছো, এবং এটা তোমরা সংবিধান বহির্ভূত কাজ করেছো, অসাংবিধানিক কাজ করেছো, এবং সেই জন্য রাজভবনের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এবং জিনিসটা যে মোটেই হেলাফেলার নয়, এই নিয়ে এত বিপ্লব বিদ্রোহ করা সায়ন্তিকা ব্যানার্জি বলেছিলেন শ্লীলতাহানি হয় যাব না, তিনি কিন্তু মুখে কুলুপ এঁটেছেন। তিনি বলছেন এটা দলীয় স্তরে সমস্ত কিছু জানিয়েছি। তড়িঘড়ি সায়ন্তিকা ব্যানার্জি এবং রেয়াত হোসেন সরকার দুজনে গিয়ে বিধানসভা স্পিকার বিমান ব্যানার্জির সঙ্গে মিটিং করেছেন। বিমান ব্যানার্জিও এই নিয়ে মুখ খুলতে পারছেন না, বুঝতে পারছেন ঝামেলাটা কোথায় এগোচ্ছে, কত দূর জল গড়াবে, এবং এটা রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জানানো হয়েছে। সুতরাং এই ব্যাপারটা যে অত্যন্ত সিরিয়াস টোনে বাজছে, এবং রাজভবন নবান্ন দৈরথ যে আবার বাড়বে এবং বহুগুণ বাড়বে, এটা নিশ্চিত হয়ে যাচ্ছে। এই যে সুন্দর একটা সহাবস্থান চলছিল, সেইখান থেকে সংঘাতের পরিবেশ, এটা কি দিল্লি থেকে নির্দেশ না এলে সিবি আনন্দ বোস করতেন? টাইমিংটা ফ্যাক্টর। আবারও দেখুন দিল্লি যেটা হলো তারপরেই ঠিক এই ধরনের খবরগুলো সামনে আসছে। শুধুমাত্র তাই নয়, আর একটা খুব ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট ঘটেছে দিল্লিতে। সেটা হচ্ছে যে রাজ্যের যিনি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি রয়েছেন, সেই ডক্টর সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করছেন, দীর্ঘদিন ধরেই তার একটা ঘর খোঁজা হচ্ছিল, এবং শেষ পর্যন্ত 30 APJ আব্দুল কালাম রোডে তার বাসভবন খুঁজে পাওয়া গেছে। সেখানে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিলেন, বহু হুজ হু সেখানে পৌঁছেছেন। সেখানে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাহেব পৌঁছেছেন। সেখানে এখান থেকে যে আরেকজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রয়েছেন শান্তনু ঠাকুর পৌঁছেছেন। এখানকার বিধায়ক স্বপন মজুমদার পৌঁছেছেন। কিন্তু পুরো ব্যাপারটা, পুরো লাইমলাইটটা কেড়ে নিয়েছে দুজনের বৈঠক। তারা কারা? একজন হচ্ছেন এই রাজ্যের প্রাক্তন রাজ্যপাল, যিনি বর্তমানে ভারতবর্ষের উপরাষ্ট্রপতি হয়েছেন এবং রাজ্যসভার চেয়ারম্যান, সেই ধনকর সাহেব। এবং একজন হচ্ছেন বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোস। এই সিবি আনন্দ বোসের সঙ্গে নবান্নের একটা বা তৃণমূল কংগ্রেসের একটা প্রথম থেকে বেশ সখ্যতা হয়েছিল, কিন্তু মাঝখানে সম্পর্ক বিগড়েছিল, আবারও সম্পর্ক ঠিক হয়েছিল, আবারও নতুন করে বিগড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। আর ধনকর সাহেব তো কার্যত নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়েছিলেন মমতা প্রশাসনকে। কোনো অসাংবিধানিক কথা নয়, কোনো অসাংবিধানিক পদক্ষেপ নয়, কিন্তু একদম একদম প্রকৃত গার্জেনের মতো প্রত্যেকটা ভুল, এবং সেখানে নবান্নকে কোণ ঠাসা করে ছেড়েছিলেন। অনেকেই এই যে সেটিং এর কথা বলেন, সেখানে এই ধনকর সাহেবের পশ্চিমবঙ্গ থেকে সরে যাওয়া, এই জায়গাটা নিয়েও কিন্তু অনেকেই কথা বলেন। যাই হোক, সেই দুজনের দীর্ঘ আলাপচারিতা হয়েছে সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে, এবং এখানেই তারপরেই কিন্তু দেখা গেল রাজভবনের তরফ থেকে কড়া পদক্ষেপ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের বিরুদ্ধে হলো। অর্থাৎ আগামী দিনে এখানে কড়া সংঘাতের পথে হাঁটতে হবে, এবং কড়া সংঘাতের পথে হাঁটলে নবান্নের তরফ থেকে, তৃণমূল প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে কিভাবে ব্যাকফায়ার আসবে এবং সেটাকে কিভাবে হ্যান্ডেল করেছিলেন ধনকর সাহেব, সেই নিয়ে কি দীর্ঘ মিটিং হয়েছে জানা নেই, দুজনের মধ্যে কি বৈঠক হয়েছে, কিন্তু এই জল্পনাটা অলিন্দে, রাজধানীর অলিন্দে কিন্তু শুরু হয়ে গেছে। অর্থাৎ বাংলাতে এবার যুদ্ধংদেহী মনোভাব এবং অমিত শাহের প্রেশার যে কি জিনিস, সেটা কিন্তু এস্টাবলিশ হবে, সেটা কিন্তু সামনে আসবে। এবং দিল্লি জেতার পর কিন্তু বিজেপি একটা সেকেন্ডও নষ্ট করছে না। প্রতিটা স্টেপে তারা বুঝিয়ে দিচ্ছেন যে সুচাগ্র মেদিনীও কিন্তু বিনা যুদ্ধে নাহি পাবে। এবং এই মনোভাবটাই কিন্তু এই রাজ্যের মানুষ, যারা পরিবর্তনটা চান, তারা দেখতে চাইছিলেন। এই রাজ্যের সেই সব বিজেপি কর্মী সমর্থক দেখতে চাইছিলেন যারা প্রকৃতপক্ষে পরিবর্তনটা চান, এই তৃণমূল সরকারকে উৎখাত করতে চান।
আবারও বলছি, হবে কি হবে না, মানুষ ভোট দেবেন কি দেবেন না, অনেক দূর যাওয়া বাকি। দিল্লি জিতে গেছে মানে বাংলা জিতে গেছে, এই ধরনের ভাবনায় যারা ভাবিত, আমি তাদের মধ্যে পড়ি না। অনেকটা কঠিন পরিশ্রম করতে হবে, তবে এখানে ফল আসতে পারে, তবে ফল আসার সম্ভাবনা আছে। কিন্তু সেই পরিশ্রমটা করার পরও ফল না আসতে পারতো যদি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব সত্যিই সেটিং এর মনোভাব নিয়ে চলতো, যদি দুর্নীতিবাজদের কোনো রকম টাচ করা হতো না, যদি জাতীয় রাজনীতির স্বার্থে বাংলাকে বলি দেওয়ার কথা ভাবতো। তার যে কোনোটাই নয়, বাংলা নিয়ে যে অত্যন্ত সিরিয়াস এবং বাংলা দখলের জন্যও বিজেপি ঝাঁপাবে এবং অল আউট ঝাঁপাবে, তা কিন্তু এই স্টেপগুলোতে এক 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 করে সামনে আসছে। সবে দিল্লির নির্বাচন হলো, অবভিয়াসলি এখন অনেকটা ফোকাস থাকবে বিহারের দিকে। বিহার মেটার পর বাংলা নিয়ে একদম ফুল ফ্লেজেড 100-200% বাংলার জন্য ঝাঁপানো হবে, সেটা স্পষ্ট। কিন্তু এই যে সময়টাও থাকছে, এই ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে নভেম্বর মাস অবধি, সেখানে যে অ্যাটলিস্ট যুদ্ধের পরিবেশে আছে, বিজেপি কোথাও ময়দান থেকে হারিয়ে যায়নি, তারাই প্রধান বিরোধী দল এবং তারাই এই তৃণমূলকে তাড়াতে পারে, এই যে অ্যাটিটিউডটা, এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা শো করাটা খুব জরুরি। এবং সেটা দিল্লি নির্বাচন জেতার পর আর একটা সেকেন্ডও দেরি না করে বিজেপি শুরু করেছে, হুইচ ইজ ভেরি পজিটিভ ফর মি। সুতরাং আপনাদেরও কি মনে হচ্ছে দিল্লিতে আপ গেছে, এবার সত্যি 2026-এ বাংলাতেও কিছু হতে পারে? বিজেপি অ্যাটলিস্ট লড়াইটা দেবে, চেষ্টাটা করবে, তারপর হওয়া না পারা, না হতে পারাটা সেটা তো বাংলা জনতার হাতে। কিন্তু দিল্লি থেকে হওয়ার পর বাংলায় চেষ্টাটা দেখা যাবে অন্তত। তো ওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।